হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 366 পেজ থেকে 6 নম্বর মডেল স্কোর ক্যানিং ডেভিড স্যাশো হাই স্কুলের বিভিন্ন বিভাগের প্রতিটি দাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। চলো, প্রথম প্রশ্ন বিভাগ ক থেকে। প্রদত্ত কোনটি সঠিক বিন্যাস তার নির্বাচন করো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে দেখো উত্তরটি হচ্ছে সি এর দাগে শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি। কারণ আমরা জানি যে লিনিয়ান প্রবর্তিত যে 7টি ক্যাটাগরি রয়েছে তার প্রথম হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ প্রজাতি। তো সেই ফরম্যাটে এই উত্তরটি কিন্তু সঠিক। এরপর প্রথম সংবহন করা যুক্ত অপুষ্পক উদ্ভিদটি হলো ফার্ন। আমরা জানি যে টেরিডোফাইটের মধ্যে প্রথম সংবহন করা দেখতে পাওয়া যায়, আর সেই টেরিডোফাইটা বা ফার্ন বর্গের উদাহরণ হচ্ছে কি ফার্ন। আমার দেহগহর অনুপস্থিত, আমি ত্রিস্তর বিশিষ্ট এবং আমার স্নায়ুতন্ত্র মই সদৃশ। আমি কে? আমি হলাম প্লাটি হেলমিনথিস পর্বের সমস্ত রকম প্রাণীগুলো। ইউক্যারিওটিক কোষের দ্বিপর্দাবেষ্টিত অঙ্গাণুটি হলো, অর্থাৎ দুটি পর্দা থাকে এমন কোষীয় অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। তার কারণ গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এদের প্রত্যেকটি হচ্ছে একক পর্দা বিস্তৃত। আবার লাইসোজোম হচ্ছে একক পর্দা, কিন্তু রাইবোজোমে পর্দাবিহীন। রাইবোজোম, সেন্ট্রোজোম এই দুটো হচ্ছে পর্দাবিহীন, তাই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এই দুটি হচ্ছে একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু। 5 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি লব্ধ প্রোটিনের উদাহরণ? উত্তরটি হচ্ছে পেপটোন। যে হরমোন অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় তার নাম ইনসুলিন। স্পেকট্রোফটোমিটার এর কাজ কি? এর কাজ হলো সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী পরিমাপ করা। উদ্ভিদের বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি অপরিহার্য মৌলের নাম হলো কে, অর্থাৎ পটাশিয়াম। মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেটটি হলো সেলুলোজ, যা পরিপাক হয় না। টক্সয়েড টিকা প্রদত্ত কোন রোগের প্রতিষেধক? উত্তরটি হচ্ছে টিটেনাস। টিটেনাস টক্সয়েড বলা হয়। ধান চাষের জমিতে টলিফোথ্রিক্স ব্যবহার করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায়। যে পেন্টামার অ্যান্টিবডি বিটা লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে তার নাম হচ্ছে আইজিএম। দেখো টেক্সট বইতে তোমরা হয়তো আইজিডি দেখবে যে বিটা লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে, কিন্তু আইজিডি মনে রাখবে এটি একটি মনোমার, তাই আইজিএম এটি কিন্তু পেন্টামার, সেই জন্য উত্তরটি কিন্তু আইজিএম যথোপযুক্ত। কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তঃক্রিয়াকে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়? প্লাস মাইনাস মানে একটি হচ্ছে উপকৃত হচ্ছে, অপরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি হচ্ছে পরজীবিতা। খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহার হয় এমন একটি উদ্ভিদের নাম স্পাইরুলিনা বা স্পিরুলিনা এরকম। অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় হেলিওফাইট। এরপর বিভাগ খ থেকে প্রশ্নের উত্তরগুলো দেখব। ছত্রাকের কোষ প্রাচীর ড্যাশ দ্বারা নির্মিত। আমরা জানি যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। পেশিকোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে। ব্রেকবোন ফিভার এর জন্য দায়ী জীবাণুটি হলো ফ্ল্যাভিভাইরাস। বাস্তুতন্ত্রে একক হলো একক জীবস্তর। মৃত্যুহার বাড়লে পপুলেশনের ঘনত্ব হ্রাস পাবে। এরপর 3 দাগ থেকে দেখে নেব আমরা সত্য মিথ্যা নিরূপণ করো। সরীসৃপ প্রাণীদের দেহে শুষ্ক এপিডার্মাল আঁশ দেখতে পাওয়া যায়, কথাটি সত্য। একজন পূর্ণবয়স্ক স্ত্রীলোকের বিএমআর এর মান হলো 40 কিলোক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা, কথাটি ভুল, কথাটি হচ্ছে 37 কিলোক্যালোরি। এই উত্তরটা হচ্ছে এই যে 40 কিলোক্যালোরি রয়েছে এটা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর। আরএনএ অণুতে নিউক্লিওটাইড দুটো পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, কথাটি ভুল, উত্তরটি হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে। জলজ উদ্ভিদের বায়ুগহরযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলা হয়। আমরা জানি যা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে। ব্যাকুলো ভাইরাস পতঙ্গ পৃষ্ঠের লার্ভাকে ধ্বংস করে, কথাটি সত্য। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মৃতজীবীদের শুরু হয়, এই কথাটি কিন্তু সত্য। এরপর 4 দাগে দেখে নেব আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করা। জোন অফ এক্সক্লুশন এই অংশটি হলো, আমরা জানি যে উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে যেখানে তার চারপাশে যে সাইটোপ্লাজমীয় অংশ থাকে সেখান থেকে কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে না। এন্ডোপ্লাজমিক তালিকা থেকে গলগি বস্তু পর্যন্ত বিস্তৃত এই অঙ্গাণুবিহীন সাইটোপ্লাজমীয় ক্ষেত্রকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। এরপর পেলেগ্রা, এই পেলেগ্রা আমরা জানি যে একটা রোগ যাকে 4D ডিজিজ বলা হয়, এটি নায়াসিন বা ভিটামিন B3-র অভাবে হয়ে থাকে। ফাইলিড দেখতে পাওয়া যায় পাতার মতো একটা অংশ, আমরা জানি যে ব্রায়োফাইটার পাতার মতো অংশটাকে বলা হয় ফাইলিড। এনএডিপি যা একটি হিল বিকারক নামে পরিচিত। গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায়? তারাপুরে। আরশোলার পৃষ্ঠদেশের এবং অঙ্কদেশের সাইনাস দুটিকে কি বলা হয়? দেখো, আরশোলার পৃষ্ঠদেশে অবস্থিত সাইনাসটির নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস এবং অঙ্কদেশে অবস্থিত সাইনাসটির নাম হলো পেরিনিউরাল সাইনাস। বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। কুইনাইন, ডাটুরিন, ট্যানিন এবং ক্যাফিন। এর মধ্যে এই ট্যানিন হলো একমাত্র কার্বনযুক্ত রেচন পদার্থ, বাকিগুলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। একজন ব্যক্তি ফ্রিনোডার্মা বা টোড স্কিন রোগে আক্রান্ত। ডাক্তারবাবু তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন? উত্তরটি হচ্ছে ভিটামিন এ। একটি হরিণ 100 কেজি ঘাস খেলে ওই খাদ্যের কত পরিমাণ তার দেহ গঠনে ব্যবহৃত হবে? দেখো, একটি হরিণ যদি 100 কেজি পরিমাণ ঘাস খায় তবে তার 10% অর্থাৎ 10 কেজি, 100-এর 10%, তাহলে উত্তর কত হচ্ছে? 10 কেজি মাত্র দেহ গঠনে কাজে লাগবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, উত্তরটি খুঁজে নিয়ে লেখো। উত্তরটি হচ্ছে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যের মধ্যে খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, পরিপোষক চক্র সবই অবস্থান করে। ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি ক্ষরিত হয়? উত্তরটি হচ্ছে ইন্টারফেরন। একটি এক্সোজেনাস অ্যান্টিজেনের নাম বলো। দেখো, এখানে অনেক ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেন রয়েছে, আমি তোমাদের দেখিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পরাগরেণু, দূষক পদার্থ, ভেষজ পদার্থ, রোগ সৃষ্টিকার জীবাণু যে কোনো একটা অবশ্যই তোমরা এখান থেকে লিখে নেবে। প্রবাসন বা ইমাইগ্রেশন কাকে বলা হয়? প্রবাসন বা ইমাইগ্রেশন বলা হয়েছে কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমন হলে এর ফলে পপুলেশনের আকার হ্রাস পায়। এই ঘটনাটিকে অর্থাৎ স্থায়ীভাবে যে গমন হয়ে যাচ্ছে এইটাকে বলা হয় প্রবাসন। বিভাগ গ থেকে দেখব প্রথম প্রশ্ন। প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে মসবর্গ এবং ফার্নবর্গের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মসবর্গ এবং ফার্নবর্গের মধ্যে পার্থক্য। দেখো, উদ্ভিদ দেহটা থেকে আমরা এই উত্তরটা তৈরি করব। বলা হয়েছে মসের মধ্যে প্রকৃত কাণ্ড, পাতা, মূল বলে কিছুই থাকে না। তো ফার্নবর্গের মধ্যে দেখতে পাওয়া যায় দেহে প্রকৃত মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। আবার মসের দেহটা, প্রধান দেহটা হচ্ছে লিঙ্গধর প্রকৃতির, যদিও ফার্নের প্রধান দেহটা হচ্ছে লিঙ্গধর এবং রেণুধর, দুই রকম অংশই কিন্তু এই দেহের মধ্যে দেখতে পাওয়া যায়। সংবহন কলা, ব্রায়োফাইটাতে জাইলিম এবং ফ্লোয়েম দ্বারা সংবহন কলা, উন্নত সংবহন কলা থাকে না। তার পরিবর্তে এদের ফার্নবর্গের মধ্যে জাইলিম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত উন্নত সংবহন কলা থাকে। মানুষের বর্গ, গোত্র, গণ, প্রজাতির নাম লেখো। দেখো, মানুষের হায়ারার্কিতে বর্গটা কি না? বর্গ হচ্ছে প্রাইমেটস, গোত্র হোমিনিডি, গণ হোমো, প্রজাতি সেপিয়েন্স। আর যদি বিজ্ঞানসম্মত নাম লিখতে বলা হয়, তোমরা জানো যে মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স, গণ প্রজাতি নিয়ে তৈরি হয়। প্রদত্ত বিক্রিয়াটি দেখো এবং উৎসেচকের নামগুলো লেখো। আমি এখানে উৎসেচকের সঙ্গে সঙ্গে বিক্রিয়া স্থানটাও তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছি। দেখো, পাকরস অর্থাৎ পাকস্থলীয় পাকরস থেকে নির্গত হওয়া পেপসিন উৎসেচক প্রোটিনকে প্রাথমিক প্রোটিওজ বা সেকেন্ডারি প্রোটিওজে পরিণত করে। এই প্রোটিওজ আবার একই রকমভাবে পেপসিন উৎসেচক দ্বারা পেপটোনে পরিণত হয়। এই উৎপন্ন হওয়া পেপটোন অগ্নাশয় রসস্থিত ট্রিপসিন উৎসেচকের প্রভাবে পেপটাইডে পরিণত হয়। উৎপন্ন পেপটাইড ক্ষুদ্রান্ত্রের আন্তরিক রসস্থিত ইরেপসিন উৎসেচকের প্রভাবে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এইভাবে পেপসিন, ট্রিপসিন এবং ইরেপসিন প্রোটিনের পরিপাকে সাহায্য করে। প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য তৈরি করো। 5 কার্বনযুক্ত শর্করা এবং নাইট্রোজেনযুক্ত ক্ষার। ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। 5 কার্বনযুক্ত শর্করা, দেখো এটা হচ্ছে পেন্টোজ শর্করা এক ধরনের, তাই ডিএনএ হচ্ছে কি ডিঅক্সি রাইবোজ প্রকৃতির শর্করা, আর আরএনএ হলো রাইবোজ প্রকৃতির 5 কার্বনযুক্ত শর্করা। পিরিমিডিন বেস বা ক্ষার, এর ক্ষারগুলো কি রয়েছে না? এর মধ্যে রয়েছে সাইটোসিন এবং থাইমিন পিরিমিডিন বেসের মধ্যে, আর এর মধ্যে রয়েছে কি সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে রয়েছে কি ইউরাসিন। বাকি যে পিউরিন বেসটা দুজনের ক্ষেত্রে কিন্তু একই। একটি বিক্রিয়া আমরা এখানে দেখে নিচ্ছি। বিক্রিয়াতে বলা হয়েছে এক্স এবং ওয়াইকে শনাক্তকরণের জন্য। আমরা বিক্রিয়াটি দেখব। এই যে বিক্রিয়াটি তোমরা লক্ষ্য করছো, এটি হচ্ছে কোহল সন্ধানের একটি বিক্রিয়া, অবাধ শ্বসন থেকে নেওয়া হয়েছে। এই অবাধ শ্বসনে 2 অণু এডিপি এবং 2 অণু অজৈব ফসফেট যুক্ত হয়ে এই ইথাইল অ্যালকোহল উৎপন্ন করেছে এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস 25 কিলো ক্যালোরি তাপশক্তি, যেটা এখানে দেওয়া নেই। তো তাহলে এক্সের জায়গায় আমরা লিখব কি না এডিপি, অর্থাৎ তোমরা জানো যে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর পিআই ওয়াই এর জায়গায় লিখব পিআই অর্থাৎ কি অজৈব ফসফেট।
একটা কথা বলি, যদি কথাটা অপ্রাসঙ্গিক মনে হয় তোমরা স্কিপ করতে পারো। তো বিভিন্ন সহায়িকা থেকে সাহায্য নিয়ে আমি কিন্তু তোমাদের এই প্রশ্নবিচিত্রার সহায়িকার মানে প্রশ্নবিচিত্রার সমাধানটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো সমস্ত উত্তর রায়মার্টিন বা সাঁতরার টেক্সট বইতে পাওয়াও সম্ভব নয়, সেই জন্য কখনো কখনো ছায়া সহায়িকা কিংবা সাঁতরার যে সহায়িকা বা প্রান্তিকের টেক্সট বই কিংবা গীতাঞ্জলি টেক্সট বই, অনেক রকম বই আমার কাছে রয়েছে, সেগুলো থেকে সাহায্য নিয়ে তোমাদের এই সমাধান পর্বগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেই জন্য পার্টিকুলার একটা বা দুটো বই থেকে করা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আর তোমাদের কাছে তো এত ধরনের সহায়িকা বা টেক্সট বই থাকাটা সম্ভব ব্যাপার নয়, তাই যে সমস্ত উত্তরগুলো তোমরা তোমাদের টেক্সট বই বা সহায়িকা বইতে পাবে না, তোমরা চাইলে আমার এই ভিডিওটা পজ করে উত্তরগুলো লিখে নিতে পারো। তো প্রথম প্রশ্ন দেখব এবারে, প্রদত্ত কাজের সঙ্গে যুক্ত অঙ্গগুলির নাম উল্লেখ করো। দেখো বলা হয়েছে বয়স্ক রক্তকোষ বিনষ্টকরণে সাহায্য করে প্লীহা, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণে সাহায্য করে শুক্রাশয়, রেনিন এর ক্ষরণে সাহায্য করে বৃক্ক, প্রতিবর্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। উত্তরটি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম জায়গা থেকে তোমাদের জন্য এই উত্তরটি তৈরি করা হয়েছে। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? উত্তরটি হচ্ছে ভিটামিন ই, যার রাসায়নিক নাম আমরা জানি যে টেকোফেরল বা কোনো কোনো বইতে টোকোফেরল লেখা থাকে। সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তরটি হচ্ছে ভিটামিন B12। গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? গ্লোমেরুলার পরিস্রাবন হলো মূত্র তৈরির প্রাথমিক পদ্ধতি, ফলে গ্লোমেরুলার পরিশ্রুত তরলে রক্তকণিকা, প্লাজমা প্রোটিন ছাড়া রক্তরসের অধিকাংশ উপাদান উপস্থিত থাকে। পরবর্তী পর্যায়ে এর সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান যেমন খনিজ, জল, শর্করা প্রভৃতি বৃক্কীয় নালিকায় শোষিত হয়। বাকি রেচন পদার্থপূর্ণ অংশ মূত্ররূপে গণ্য হয়। তোমরা চাইলে এই উত্তর দেখতে পারো, আমি বলে দিচ্ছি। দেখো, গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে বা গ্লোমেরুলার ফিল্ট্রেটকে সরাসরি মূত্র বলা যায় না, কারণ এটি চূড়ান্ত মূত্র নয়, বরং এটি মূত্র তৈরির প্রথম ধাপ। এই তরলটিতে বর্জ্য পদার্থের পাশাপাশি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং শরীরে অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যা রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা দ্বারা পুনরায় শোষিত হয়। তাই এই তরলকে সরাসরি মূত্র বলা যায় না। তোমরা যেটি উত্তর পছন্দ হবে সেই উত্তরটা তোমরা করবে। মানবদেহে জীবাণু কোনো কোষে প্রবেশ করলে কিভাবে টি কোষ সক্রিয় হয় তা ব্যাখ্যা করো। দেখো, দেহে প্রবিষ্ট জীবাণু ম্যাক্রোফাজ কোষগুলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুগুলোকে কি করে না গ্রাস করে। এরপর এরা হেল্পার টি অর্থাৎ টিএইচ কোষের কাছে অ্যান্টিজেনকে উপস্থাপন করে। টিএইচ লিম্ফোসাইট ম্যাক্রোফাজ যুক্ত অ্যান্টিজেনকে গ্রহণ করে এবং লিম্ফোকাইনিন নিঃসৃত করে, যা টি কোষের সক্রিয়করণে সাহায্য করে। এইভাবে টি কোষটা সক্রিয় হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? বাস্তুতন্ত্রের শক্তি খাদ্যের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে উৎপাদক থেকে বিয়োজকে প্রবাহিত হয়, কিন্তু পুনরায় উৎপাদকে ফিরে আসে না। অর্থাৎ উৎপাদক থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক এইভাবে প্রবাহিত হয়। কখনো যে প্রগৌণ খাদক মনে করো প্রাথমিক খাদককে খেয়ে নিল, এরকম মানে এটা খাচ্ছে, কিন্তু প্রাথমিক খাদক তো কখনো গৌণ খাদককে খায় না। তো এইভাবে পুনরায় উৎপাদকে ফিরে আসে না, শক্তিটা বা তাপ শক্তিরূপে পরিবেশে মুক্ত হয়। অর্থাৎ শক্তির প্রবাহটা কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, যেহেতু একমুখী হচ্ছে, এই জন্য বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহকে একমুখী বলা হয়েছে। সূর্যের আলো থেকে সৌরকোষের মাধ্যমে কিভাবে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? সৌরকিরণ থেকে সৌরকোষ এর সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। সূর্যালোকে সৌরকোষ মধ্যস্থ সিলিকন, ক্যাডমিয়াম, সালফাইড প্রভৃতি অর্ধপরিবাহীর কেলাসে আঘাত করে, ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি ইলেকট্রন আলাদা হয়ে যায়। এই ফাঁকা স্থান পূরণের জন্য পার্শ্ববর্তী পরমাণুর ইলেকট্রন বেগে ছুটে আসে, ফলে বিদ্যুতের সৃষ্টি হয়। এইভাবে সৌরকোষ থেকে বা সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের একটি উদাহরণ দাও। কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের একটি উদাহরণ। মিউচুয়ালিজম কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের একটি উদাহরণ দেখতে পাওয়া যায়। মিউচুয়ালিজম কি বলা হয়েছে এই ঘটনাটিতে? মটর এবং রাইজোবিয়াম এই সহাবস্থান দেখা যায়, যেখানে দুটো জীব অবিচ্ছেদ্যভাবে বা একই সঙ্গে সংলগ্ন থাকে এবং উপকৃত হয়। মটর গাছের মূলের গুঁটিতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অবস্থান করে। মটর রাইজোবিয়ামকে খাদ্যের যোগান দেয়, বিনিময়ে তারা রাইজোবিয়ামের থেকে নাইট্রোজেনটা লবণটা পেয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা দেখব যে একটা জীব না থাকলে অপর জীবের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না বা কোনো উপকারে আসবে না। সেই জন্য এই সহাবস্থানটাকে বলা হয়েছে বাধ্যতামূলক সহাবস্থান। ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম এবং একটি উপসর্গ লেখো। ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হলো করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। এভাবে নামটা লিখে তোমরা কিন্তু পৃথক দাগ দেবে তলাতে। আর উপসর্গ কি?
এক নম্বর পয়েন্টে নাসাপথ শ্বাসনালী ঊর্ধ্বভাগে মিউকাস স্তরে স্ফীতি বা প্রদাহ লক্ষ্য করা যায়, শ্বাসনালী মিউকাস দ্বারা বদ্ধ হয়, শ্বাসকষ্ট লক্ষ্য করা যায়, জ্বর হয় এবং গলায় ত্বকে ঘা দেখতে পাওয়া যায়, খাবার গিলতে বা ঢোক গিলতে কষ্ট হয়। এটা কিন্তু তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে অবশ্যই উল্লেখ করবে। মানুষের শ্বাস গ্রহণের সময় শ্বাসবায়ু কিভাবে অক্সিজেনটা কিভাবে ফুসফুসে প্রবেশ করে তা একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। দেখো, মানুষের দেহে অক্সিজেন প্রবেশের পথ, বায়ুমণ্ডলের বেশি অক্সিজেনযুক্ত বায়ুটা প্রথমে বহি নাসারন্ধ্র থেকে নাসাপথ, সেখান থেকে অন্তনাসারন্ধ্র, নাসাগলবিল, গ্লটিস, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার ড্যাক্ট হয়ে অবশেষে বায়ুথলি বা অ্যালভিওলায় পৌঁছায়। যদি উত্তরটি নিঃশ্বাস ক্রিয়া হতো তাহলে শুধুমাত্র তীর চিহ্নগুলো উল্টো দিকে হয়ে যাবে। প্রথমে লিখবে তোমরা বায়ুথলি, এখানে বসিয়ে দিবে, আর অক্সিজেনযুক্ত বায়ুটাকে লাস্টে দেবে, তীর চিহ্নটা শুধু ঘুরিয়ে দেবে, দিলেই কিন্তু হয়ে যাবে উত্তরটা। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য লেখো। দেখো, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে, যেহেতু 2 নম্বর তাই যে কোনো দুটো পয়েন্ট তোমরা এখান থেকে লিখে অবশ্যই ডিসক্রিপশন করবে, মানে পয়েন্টগুলো লিখে তোমরা পার্থক্যটা লিখবে। যেমন উৎস, রাসায়নিক প্রকৃতি কিংবা কার্যকরী স্থান, এপিটোপ কোনটা, প্যারাটোপ কোনটা, এটা কী দ্বারা গঠিত, কোথায় অ্যান্টিজেন কোথা থেকে আসে কিংবা অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়, এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই লিখবে। বৃষ্টির জল কী কী উপায়ে সংরক্ষণ করা যেতে পারে? এই উত্তরটা কিন্তু আগের মডেল স্কুলে আলোচনা করা হয়েছে। যদি তোমরা ভিডিওটি এখনও না দেখে থাকো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও। দেখো, বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা হবে? বাঁধ নির্মাণ করে, জলাশয় খনন করে, বাড়িতে সঞ্চয় বা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে, চৌবাচ্চা জলাধার নির্মাণ করে, কিংবা ভূগর্ভে প্রেরণ। বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হয়েছে ভূগর্ভে প্রেরণ করা। বিভিন্ন স্কুল কলেজে তোমরা এই প্রোগ্রামটা কিন্তু লক্ষ্য করতে পারো। উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন এবং নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নাইট্রোজেন বিহীন হিসাবে যদি আমরা তরুক্ষীরকে ধরে নেই তাহলে তার ব্যবহারিক প্রয়োগ হিসাবে লিখব আমরা হিভিয়া ব্রাসিলিয়েন্সিস নামক উদ্ভিদ থেকে নিঃসৃত তরুক্ষীর যে পাওয়া যায় তা দিয়ে বাণিজ্যিক রবার বা প্যারা রবার তৈরি করা হয়, এটা একটা লিখব। আর নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থ বলা হয়েছে আমরা এই উপকারগুলোর মধ্যে উত্তরটা খুঁজে নেব। যেমন ধরো কুইনাইন, কুইনাইন কী কাজে ব্যবহার করা হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি কাজে ব্যবহার করা হয়। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলি সম্পর্কে লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি হলো শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। দেখো, শনাক্তকরণ কাকে বলা হয় ব্যাখ্যা করতে হবে, নামকরণ কোনটা, তারপর এই যে নামকরণ অংশ রয়েছে, এবং শ্রেণীবিন্যাস, এইভাবেই তোমাদেরকে 3টি পয়েন্ট লিখে তাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাদুড়কে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে? আকাশে উড়লেও বাদুড় কিন্তু পাখির মতো আকাশে উড়লেও এরা স্তন্যপায়ী প্রাণীর মতো সারা দেহে লোম দ্বারা আবৃত থাকে। আবার এদের দেহে এদের চোয়ালে দাঁত লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখবে এটা। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে এদের কিন্তু বাদুড় দেহে স্তনগ্রন্থি রয়েছে, এরা ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। তো এই 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাদুড়কে কিন্তু পাখি না বলে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। জীবনের উৎপত্তির একটি শব্দচিত্র দ্বারা উপস্থাপন করো। দেখো, উত্তপ্ত পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হওয়ার ফলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি মুক্ত অণুগুলো কি হয়? প্রথমে অজৈব যৌগতে পরিণত হয়, মিথেন, অ্যামোনিয়া কিংবা হাইড্রোজেন সায়ানাইড, জ্বর প্রভৃতি পরিণত হয়। তা আবার উচ্চ তাপমাত্রা, বৈদ্যুতিক শক্তি কিংবা ইউভি রশ্মির প্রভাবে প্রথমে সরল জৈব যৌগ, তাহলে অজৈব যৌগ থেকে সরল জৈব যৌগ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, গ্লিসারল প্রভৃতিতে পরিণত হয়। আবার এই সরল জৈব যৌগ থেকে কিসে পরিণত হলো? জটিল জৈব যৌগ। সেগুলো কোনগুলো? নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক, লিপিড বা ফ্যাট এবং পলিস্যাকারাইড। এই জটিল জৈব যৌগ থেকে সৃষ্টি হয় কোয়াসার ভিট, মাইক্রোস্ফিয়ার প্রভৃতি গঠন সৃষ্টি হয়। সেখান থেকে ধীরে ধীরে নগ্ন জিনের সৃষ্টি হয়। নগ্ন জিন থেকে আস্তে আস্তে প্রাথমিক কোষ বা প্রোটোসেলের সৃষ্টি হয়। প্রোটোসেল থেকে প্রথম সজীব বস্তু এবং সেখান থেকে প্রোক্যারিওটিক কোষ, এবং প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষের সৃষ্টি, এককোষী ইউক্যারিওটিক কোষ, এবং ইউক্যারিওটিক কোষ থেকে বহুকোষী ইউক্যারিওটিক জীবের আবির্ভাব, এবং সেখান থেকে আস্তে আস্তে সহজীব উদ্ভিদ এবং সহজীব প্রাণীর সৃষ্টি হয়। এই ছিল জীবনের উৎপত্তির একটা শব্দচিত্র। সমুদ্র শসা যে পর্বের অন্তর্ভুক্ত তার নাম এবং একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সমুদ্র শসা এটি একানোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। এর বৈশিষ্ট্য কি বলবো আমরা? দেহ চূড় নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, কিংবা দেহে জল সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়, গমনাঙ্গ নালীপথ। তোমরা যে কোনো একটা বা দুটো পয়েন্ট এখান থেকে উল্লেখ করবে। প্রোটিনের বৈশিষ্ট্যগুলি লেখো।
মার্কস লক্ষ্য করে বা কত নাম্বার রয়েছে সেটা লক্ষ্য করে কিন্তু উত্তরটা দেওয়া তোমরা চেষ্টা করবে সব সময়ের জন্য। এখানে যেহেতু 3 নাম্বার রয়েছে তাই 3টি পয়েন্ট দিলেই কিন্তু যথেষ্ট। তবু আমি বলবো তোমাদেরকে 4টা পয়েন্ট উল্লেখ করার জন্য। দেখো কি বলা হয়েছে, প্রোটিন জীবদেহের গঠনে অংশগ্রহণকারী একটি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ বৃহৎ জৈব অণু। 2 নম্বরে প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। প্রোটিনে নাইট্রোজেন ছাড়াও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কখনো কখনো সালফার, ফসফরাস থাকে। আমি বলবো তোমাদেরকে এই 2 নম্বর পয়েন্টটাকে 1 নম্বর পয়েন্টে উল্লেখ করার জন্য, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট। এরপর 2 নম্বরে লিখবে প্রোটিন প্রকৃত অর্থে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ। আমরা জানি যে প্রোটিনের গঠনগত একক বা সরল উপাদানটা হলো অ্যামাইনো অ্যাসিড। তো এইরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে যে পরিমাণ, তার নাম হচ্ছে কি না প্রোটিন। এরপর প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের সজ্জাবিন্যাসে স্বতন্ত্র থাকে, এটা দরকার নেই এই পয়েন্ট লেখার জন্য। 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সিকোয়েন্সে সজ্জিত হয়ে প্রোটিন তৈরি করে, এটাও লিখতে পারো। আর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অবশ্যই এই পয়েন্টটা উল্লেখ করবে। দেখো আমি তোমাদের বলছি 2 নম্বর পয়েন্টটা আর হচ্ছে এই 6 নম্বর পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে প্রথমের দিকে উল্লেখ করার চেষ্টা করো, তারপর যে কোনো একটা দুটো পয়েন্টকে তোমরা উল্লেখ করবে। যেমন দেখো কিন্তু কী বলেছে, প্রোটিনের গঠনে একটি প্রান্ততে অ্যামিনো টার্মিনাল অর্থাৎ মুক্ত অ্যামিনোমূলক বন্ড NH2, এটা কিন্তু মাইনাস নয়, বন্ড NH2 গ্রুপ থাকে। আর অপর প্রান্তে অবস্থান করে কার্বক্সি টার্মিনাল অর্থাৎ কার্বক্সিল গ্রুপ বন্ড COOH। তোমরা এখানে উল্লেখ করতে পারো আর একটা কথা, যে এই অ্যামিনো মূলকটি হলো ক্ষারীয় প্রকৃতির এবং কার্বক্সিল মূলকটি হলো কি না এটা হচ্ছে আম্লিক প্রকৃতির। এইভাবে তোমরা 3টা পয়েন্টকে তোমরা লিখবে, এইভাবে পয়েন্ট আকারে উল্লেখ করবে। নিউক্লিওটাইডে উপস্থিত নাইট্রোজেন বেসের শ্রেণীবিন্যাস করো। সম্পূর্ণ নিউক্লিওটাইডের গঠন দেখানো হয়েছে, কিন্তু শুধুমাত্র বলা হয়েছে নাইট্রোজেনযুক্ত বেস অর্থাৎ নাইট্রোজেনযুক্ত ক্ষারক। দুভাগে ভাগ করা হচ্ছে, একটা পিউরিন, অপরটি হচ্ছে পিরিমিডিন। পিউরিন কোনটা? অ্যাডিনিন, গুয়ানিন, তোমার ব্যাকেটে লিখে দিতে পারো A, এখানে G। আবার পিরিমিডিন কোনটা না, একটা হচ্ছে সাইটোসিন, ইউরাসিল, সাইটোসিল, তারপর লিখবে থায়ামিন, তারপরে লিখবে ইউরাসিল, ব্যাকেটে RNA, এখানে লিখবে C, T আর হচ্ছে U। এভাবে তোমরা এই ছকটা টেবিলের সাহায্যেই প্রকাশ করে দেবে। মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিতকরণ করো। মাইটোকন্ড্রিয়ার এই ছবিটি প্রথমে সম্পূর্ণ তোমরা আঁকবে। আঁকার পর যে অংশগুলো বলা হয়েছে, দেখো এখানে টেনিস র্যাকেটের মতো যে অংশগুলো, তার নাম হচ্ছে ক্রিস্টি। এই যে বলগুলো দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে F0, F1 বস্তু, যার অপর নাম কিন্তু অক্সিটোম, যেটা প্রশ্নে রয়েছে যা হয়েছে। এর অপর নাম আবার ফার্নান্ডেজ মোরান অধ এককও হয়ে থাকে। আর কোনটা বলা হয়েছে পার্সনে অধ একক, দেখতে পাচ্ছ এই অংশগুলো হচ্ছে পার্সন অধ একক, আর এই অংশটা হচ্ছে কিন্তু বহিঃপর্দা। এইভাবে সুন্দর করে ছবিটা এঁকে এই অংশগুলো চিহ্নিতকরণ করবে। উৎসেচকের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উৎসেচকের বৈশিষ্ট্য, সমস্ত উৎসেচক প্রোটিন জাতীয় একটা জৈব বস্তু। 2 নম্বর লিখে প্রতিটি উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়ক বা যৌগের উপর কাজ করে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, প্রতিটি উৎসেচকের সক্রিয়তা যে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক হয় তাকে অনুকূল তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার। আবার যে নির্দিষ্ট pH সীমার মধ্যে উৎসেচক সর্বাধিক ক্রিয়াশীল হয়ে থাকে তাকে অনুকূল pH বলা হয়। এইভাবে তোমরা যে কোনো 3টা বৈশিষ্ট্য উল্লেখ করবে পয়েন্ট আকারে। প্রদত্ত উৎসেচকগুলোর ক্ষরণস্থান এবং খাদ্য পরিপাকে এদের ভূমিকা উল্লেখ করো। ল্যাকটোজ। ল্যাকটোজ কি না আন্তরিক গ্রন্থি অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের আন্তরিক গ্রন্থি থেকে এই উৎসেচকটা ক্ষরিত হয়ে কি করে, ল্যাকটোজ জাতীয় দুগ্ধ শর্করাকে এখনো গ্লুকোজ এবং এখনো গ্যালাক্টোজে পরিণত করে। তোমরা এই কথাটা বলার পর আমি যে বিক্রিয়া আকারে যেরকমভাবে তোমাদের আগে কিছু দেখিয়েছি সেভাবে তোমরা লিখবে। একটু বলে দেওয়ার চেষ্টা করছি, বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমরা প্রথমে এখানে লিখবে এরকম অংশ লিখবে বিক্রিয়কটা অর্থাৎ কি না ল্যাকটোজ, তারপর এখানে তীর চিহ্ন দিলে উপরে লিখবে উৎসেচক যার নাম কি ল্যাকটেজ, নিচে লিখবে স্থান অর্থাৎ কোথায় সম্পন্ন হচ্ছে আন্তরিক গ্রন্থি এখানে, আর ডান দিকে হচ্ছে কি তীর চিহ্ন ডান দিকে লিখবে এই উৎপন্ন হচ্ছে পদার্থ গ্লুকোজ আর গ্যালাক্টোজ, অর্থাৎ বাম দিকে বিক্রিয়ক, তীর চিহ্ন, ডান দিকে বিক্রিয়াজাত, উপরে উৎসেচক, নিচে স্থান। এইভাবে কিন্তু উত্তরটা লিখবে। আরেকটি অংশ বলা হয়েছে গ্যাস্ট্রিক লাইপেজ। মনে রাখবে পাকস্থলী থেকে যে ফ্যাট পরিপাককারী উৎসেচক নির্গত হয় তার নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ। এই গ্যাস্ট্রিক লাইপেজ কি করে না ফ্যাটকে, কার উপর কাজ করছে, ফ্যাটকে কিসে পরিণত করছে না ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এইভাবে দেখো বাম পাশে বিক্রিয়ক, ডান দিকে বিক্রিয়াজাত, উপরে হচ্ছে উৎসেচক, নিচে স্থান, কোথায় লিখবে পাকরস বা পাকস্থলীয় গ্রন্থি, যা হোক লিখলেও হবে। একটি ভিড়ির চিহ্নিত চিত্র অঙ্কন করে মানবদেহে খাদ্য শোষণে এর ভূমিকা উল্লেখ করো। একটি ভিলাই, এর চিত্র প্রথমে অঙ্কন করবে, দিয়ে কয়েকটা জায়গা চিহ্নিতকরণ করবে। এরপর খাদ্য পরিপাকে বা খাদ্য শোষণে কীভাবে সাহায্য করছে, একটা হচ্ছে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে, জলচাপ নিয়ন্ত্রণ, অভিস্রবণ চাপের মাধ্যমে। তোমরা আস্তে আস্তে এক একটা পয়েন্টকে লিখে তোমরা কিন্তু ডিসক্রিপশন করবে এইভাবে উত্তরটা। মানবদেহে ব্লাড গ্রুপে উপস্থিত প্রধান অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির নাম লেখো।
দেখো, রক্ত গ্রুপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এই অ্যান্টিজেনগুলোর নাম লিখবে এবং অ্যান্টিবডিগুলোর নাম লিখবে। এইভাবে তোমরা শুধু এইটুকুর অংশ করলেই কিন্তু উত্তরটা সম্পূর্ণ হবে। আরএইচ ফ্যাক্টর কাকে বলে? আরএইচ ফ্যাক্টর কাকে বলে? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তে আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন ভারতীয় বাঁদর রিসাস ম্যাকাগা বা ম্যাকাকা মুলাটা। এর রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে খরগোশের সিরামে এক ধরনের অ্যান্টিবডি সৃষ্টি করেছিলেন, যাকে আরএইচ ফ্যাক্টর নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন ছিল, সিরাম কি? না, ক্ষতস্থান থেকে রক্ত তঞ্চনের পর তঞ্চনপিণ্ড থেকে যে হালকা হলুদ রঙের তরল পদার্থ নিঃসৃত হয় তাকে বলা হচ্ছে রক্তমস্তু বা সিরাম বলা হয়। সিরামে রক্তকণিকা, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন প্রভৃতি প্রোটিন থাকে না, এটা মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন, ফটোলাইসিস প্রক্রিয়ায় কিভাবে অক্সিজেন উৎপাদন এবং এনএডিপি প্লাস এর বিজারণ হয় তার সমীকরণের সাহায্যে দেখা। দেখো, ফটোলাইসিস এই বিক্রিয়ায় আমরা জানি যে জল অণু কী হয়, সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে H+OH- আয়ন উৎপন্ন হয়। তো এখানে যে প্রশ্নটা করা হবে, কীভাবে অক্সিজেন উৎপন্ন হয়। দেখো, এই যে OH- আয়ন উৎপন্ন হলো, এই OH- থেকে নির্গত ইলেকট্রন সক্রিয় ক্লোরোফিলকে আবার তার পুনরবস্থায় অর্থাৎ স্থিতা অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। সক্রিয় ক্লোরোফিল সুস্থিত হয়ে গেল, এর দরকার নেই। দেখো, এই যে OH- থেকে তাহলে কী হলো, মাইনাসটা চলে গেল, একটা ইলেকট্রন বিচ্যুত হয়ে গেল। এবার এই যে OH মূলক রয়েছে তা অক্সিজেন উৎসরূপে কাজ করে। কিভাবে করছে না, দেখো, এই যে OH আবার একটা OH এর সঙ্গে যুক্ত হয়ে গঠন করবে কিন্তু অক্সিজেন অণু। এইভাবে তোমরা কিন্তু এই বিক্রিয়াটা উল্লেখ করবে অক্সিজেন উৎপাদনের জন্য। আর যে অংশটা বলা হয়েছে NADPH কীভাবে গঠন হয়, দেখো এখানে যে একটা H+ উৎপন্ন হলো, এই H+ NADP+এর সঙ্গে যুক্ত হয়ে যেহেতু হাইড্রোজেন গ্রহণ করলো, তাই কি হলো, বিজারণ হলো এবং NADPH গঠন করলো। এইভাবেও তোমরা কিন্তু এই বিক্রিয়াটাকে উল্লেখ করবে। তোমরা চাইলে উত্তরটা এইখান থেকেও লিখতে পারো, এই যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে কিভাবে, ফটোলাইসিস প্রক্রিয়ায়, এবং NADP+ থেকে NADPH কীভাবে গঠন হচ্ছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে উল্লেখ করতে পারো। যেহেতু সমীকরণ দিতে বলেছে তাই আমি বলবো তোমাদের এই অংশটা করার জন্য। সক্রিয় পরিবহন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সক্রিয় পরিবহন জীবদেহের বিপাকীয় শক্তির প্রভাবে বাহক প্রোটিনের সাহায্যে জীবজ অণু বা আয়নের নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলে সঞ্চালনকে সক্রিয় পরিবহন বলা হয়। বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, কোষ পর্দাস্থিত বাহক প্রোটিনের সাহায্যে এই পরিবহন ঘটে। কোষ পর্দার মাধ্যমে তা ঘটে থাকে। এটিপি বিশ্লিষ্ট হয়ে প্রক্রিয়াটিতে শক্তির যোগান দেয়। নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলে এই অণুর পরিবহন ঘটে। এইভাবে সক্রিয় পরিবহনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। ধৌতকরণের উপাদানগুলি সম্পর্কে লেখো। প্রশ্নটিতে 3 নাম্বার থাকার জন্য তোমরা যে কোনো 3টি পয়েন্টকে এখানে উল্লেখ করবে, পয়েন্ট লিখে তারপর ব্যাপারগুলোকে ব্যাখ্যা করবে, তাহলে কিন্তু উত্তরটি সম্পূর্ণ হবে। MMR এবং BCG কোন কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? MMR যা কিনা মামস এবং রুবেলা অর্থাৎ মিজেলস, মামস, রুবেলা এই 3টি রোগ প্রতিরোধ করার জন্য, এবং BCG যা কিনা যক্ষা বা টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। একটি আদর্শ অ্যান্টিবডি চিত্র অঙ্কন করে তার 4টি অংশ চিহ্নিতকরণ করো। এইটা একটা সম্পূর্ণ আদর্শ অ্যান্টিবডি অর্থাৎ IgGর একটা চিত্র অঙ্কন করা। তো এখান থেকে তোমরা 4টি অংশ বললে অবশ্যই ফ্যাব অর্থাৎ ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা যাকে প্যারাটো বলা হয় এই অঞ্চলটা। 2 নম্বর হচ্ছে FC, যার অপর নাম হচ্ছে, দেখো লেখা আছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল প্রান্ত, এই অংশটা হচ্ছে FC, বাকি অংশটা। আর এখানে ভারী চেন কোনটা, হালকা চেন কোনটা, এই 4টা অংশ তোমরা কিন্তু চিহ্নিত করবে। খাদ্যের বিকল্প উৎস বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। প্রথমে দেখব খাদ্যের বিকল্প উৎস কাকে বলে। প্রচলিত এবং প্রাচীন পদ্ধতিতে খাদ্য উৎপাদনের পাশাপাশি উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে যে সমস্ত খাদ্য উৎপাদন করা হয়, অর্থাৎ বর্তমানে প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজ লবণের চাহিদা মেটানোর জন্য যে সমস্ত খাদ্য উৎপাদন করা হয় তাকে খাদ্যের বিকল্প উৎস বলা হয়। উদাহরণ হিসেবে বলবে তোমরা স্পিরুলিনা বা ক্লোরেলা। যদি বলো স্পিরুলিনা তাহলে কি লিখবে, না স্পিরুলিনা হলো একটি নীলাভ সবুজ শৈবাল যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই এবং খনিজ মৌল প্রভৃতি পাওয়া যায়। তুমি কিভাবে শক্তির সংকট সমস্যা মেটাতে ব্যবস্থা নিতে পারো তা 3টি উপায় আলোচনা করে বলো। এখানে দেখানো হয়েছে শক্তির সংকট মেটানোর জন্য আমি কি কি ভূমিকা পালন করব, তা এখানে লেখা রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো 3টি পয়েন্টকে উল্লেখ করবে। আজকের প্রশ্নবিচিত্র সমাধান পর্বের একেবারে লাস্ট প্রশ্ন, পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তাবলী আলোচনা করো।
বা জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে জন্মহার বা ন্যাটালিটি। এরপর দেখো মৃত্যুহার বা মর্টালিটি এবং পরিযান, এই তিনটি পয়েন্টকে লিখে যেখানে যেখানে তোমাদের সমীকরণ দেওয়া দরকার সেখানে সমীকরণ, যেখানে সংজ্ঞা সেভাবে লিখে তোমরা কিন্তু ব্যাপারটাকে ডিসক্রিপশন করবে। যেহেতু 4 নাম্বার রয়েছে তাই একটু ব্যাখ্যা আকারে পুরো ব্যাপারটাকে লিখতে হবে। লাইকেন কি? লাইকেন হলো ছত্রাক এবং শৈবালের একটি মিথজীবী সহাবস্থান। যে ছত্রাক কী করে, জল এবং খনিজ লবণ শোষণ করে শৈবালকে দেয়, আর শৈবাল কাঁচামালগুলো ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে নিজে কিছু খাদ্যের অংশ গ্রহণ করে, বাকি অংশ ছত্রাককে প্রেরণ করে। এইভাবে পরস্পর মিথজীবী সম্পর্কের মধ্য দিয়ে এরা অবস্থান করে। বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে আজকের এই প্রশ্নবিচিত্রার সমাধান পর্বটি সম্পূর্ণ করা হলো। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে কোনো সংশয় থেকে থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য অনুপ্রাণিত করো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি মডেল স্কুল আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।